স্বৈরাচারী আওয়ামীর এক সময়ের দোদণ্ড প্রতাপশালী নেতা ছিলেন তোফায়েল আহমেদ। তার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খেত। সময়ের পরিক্রমায় আজ তার কি দশা হয়েছে দেখুন। তোফায়েল আহমেদ এখন নির্বাক, ভাবলেশহীন, স্মৃতিশক্তি হারিয়েছেন অনেক আগেই। এরই মধ্যে তার উপর জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। যদিও হাসপাতালের বেডে তোফায়েল গত 3 বছর ধরে অপেক্ষা করছেন মৃত্যুর জন্য, কিন্তু মৃত্যুর ফেরেশতাও যেন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ ফেরাউনকে যেভাবে নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন, ঠিক একই অবস্থা যেন এই আওয়ামী নেতার। বহুবার তাকে নিয়ে মিডিয়ায় খবর হয়েছে যে তোফায়েল মারা গেছেন, কিন্তু তোফায়েল এখনও মরেনি। কারোর যদি শিক্ষা নেবার ইচ্ছা থাকে তাহলে এই ঘাতক ও মিথ্যাবাদীকে দেখে শিখুন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ক্ষমতা থাকাকালীন একবার তিনি বলেছিলেন, খালেদা জিয়া জেলে থাকলে যদি আওয়ামী লীগের ভোট কমে তবে তাকে জেলেই রাখা হোক। আরেকবার তিনি বলেছিলেন, খালেদা জিয়া চিকিৎসার অজুহাতে বিদেশে যাওয়ার পায়তারা করতেছে। একটা সময় এভাবেই বেগম জিয়াকে দিনের পর দিন চিকিৎসা ছাড়া জেলে বন্দি করে রাখার পেছনের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন এই তোফায়েল আহমেদ। আজ কোথায় আপনার সেই ক্ষমতা, কোথায় সেই দম্ভ? আজকে যারা ক্ষমতার দাম্ভিকতা দেখাচ্ছেন, তোফায়েলের এই ছবি থেকে শিক্ষা নেন। ক্ষমতা, পেশিশক্তি চিরদিন থাকে না। আওয়ামী লীগ শাসনামলে দাপুটে তোফায়েল আহমেদ দীর্ঘদিন মন্ত্রী ছিলেন। কতই না ক্ষমতার দাপট দেখিয়েছেন। তোফায়েলের এই ছবি ক্ষমতা পেলে ক্ষমতা না দেখিয়ে মানবিক নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করার শিক্ষা দেয়। সময়ের ব্যবধানে আজ তোফায়েল আহমেদের ছবির দিকে তাকালে মনে হবে জীবনের সব আয়োজন বৃথা। হাসপাতালের বেডে শয্যাশায়ী তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ক্ষমতা ফুরিয়ে যায়, কিন্তু সময় তার সঠিক হিসেব নেই। সত্য কখনো মরে না। তোফায়েলকে নিয়ে জীবনের কথা চ্যানেলে এর আগেই 3টি ভিডিও বানানো হয়েছে। যতবারই তোফায়েল আলোচনায় আসেন ততবারই শহীদ আব্দুল মালিকের নামটি সামনে চলে আসে। এই শহীদ আব্দুল মালিককে জানে শেষ করার নেপথ্যে ছিলেন এই তোফায়েল আহমেদ। আজকে তোফায়েল আহমেদ চরম দুর্দশাগ্রস্ত, অথচ সে তার হুঙ্কার দিয়ে ইসলামের পক্ষের শক্তিকে নির্মূল করতে চাইত প্রতিনিয়ত। ৭১ পরবর্তী রক্ষী বাহিনীর প্রধান ছিল সাবেক ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ। বারবার এমপি মন্ত্রী হওয়া তোফায়েল জীবনের এক পর্যায়ে দলীয় প্রধান শেখ হাসিনার সাহচর্য হারিয়েছিল। ১৯৬৯ সাল তোফায়েল আহমেদ তখন ডাকসুর ভিপি। তৎকালীন পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা কি হবে এই বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ইসলামী ছাত্র সংঘের ঢাকা শহর সভাপতি ছাত্রনেতা আব্দুল মালেক ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে বক্তব্য দেন। উক্ত সেমিনারের অধিকাংশ শিক্ষার্থীরা করতালির মাধ্যমে আব্দুল মালেকের বক্তব্যকে সমর্থন করে। উক্ত সেমিনারে আব্দুল মালেকের বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য রাখেন তৎকালীন ছাত্রলীগ সহ বাম সংগঠনগুলোর নেতারা। তাদের দুর্বল যুক্তি মালেকের যুক্তির কাছে হেরে যায়। তখন তারা নতুন ফন্দি আঁটল। 12 আগস্ট ১৯৬৯ সালে তারা শিক্ষা ব্যবস্থার উপর আরেকটা সেমিনারের আয়োজন করে। উক্ত সেমিনারে আবার পক্ষে বিপক্ষে মতামত উপস্থাপন করা হয়। সেবারও আব্দুল মালিকের যুক্তির কাছে আবার ইসলাম বিদ্বেষী তথা ছাত্রলীগ বামরা হেরে যায়। হালে পানি না পেয়ে তারা তখন মারাত্মক চক্রান্ত করে। আব্দুল মালিক যখন সেমিনার শেষ করে বের হন রেসকোর্স ময়দানে, তখন এই তোফায়েল আহমেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী আব্দুল মালিকের ওপর আক্রমণ করে। এই হামলায় তোফায়েল, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ একদল ইসলাম বিরোধী লোক অংশ নেয়। নির্মম অত্যাচারে মৃত্যু হয় আব্দুল মালিকের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের মেধাবী ছাত্র আব্দুল মালিকের পুরো জীবনটাই ছিল ইসলামের জন্য নিবেদিত। চরিত্র ও কর্ম ছিল সম্পূর্ণ ইসলামী। আল্লাহ তাকে এত সম্মানিত করেছে যে বাংলাদেশের ইসলামপ্রিয় মানুষরা সবসময় ইচ্ছায় অনিচ্ছায় তার জন্য দোয়া করে। তার জীবনী আলোচনায় চলে আসে। আজকে জনাব তোফায়েল আহমেদকে একটি কথা না বললেই নয়। মালিক ভাই তো ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা বলতো, আর এটাই সহ্য করতে না পেরেই তাকে জানে শেষ করেছিলেন। অথচ আজকে আব্দুল মালিক আল্লাহর কাছে হয়তো সম্মানিত, আর আপনি? সে তো আমরা আপনার দুর্দশার চিত্র দেখেই বুঝতে পারছি। দুনিয়ার আদালতে ক্ষমতা আর প্রতিপত্তি দিয়ে বেঁচে গেলেও আপনার বিচার আল্লাহ নিশ্চয়ই করবেন। এদিকে জানা যাচ্ছে সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারছেন না। তার স্মৃতিশক্তি নেই। আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমে অংশগ্রহণ করতেও শারীরিকভাবে অক্ষম বলে জানিয়েছেন তার আইনজীবী। ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ১,২৫,০০,০০০ টাকা অর্থ আত্মসাতের মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। তবে তার আইনজীবী খায়ের উদ্দিন শিকদার অসুস্থতার কারণ জানিয়ে সময় আবেদন করেন।
এর আগে তোফায়েল আহমেদ সহ দুজন পলাতক থাকায় গত ১৯ এপ্রিল তাদের বিরুদ্ধে ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি করেন। এতে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১,২৫,০০,০০০ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে স্থানান্তর ও উত্তোলন করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ম্যাডোনা অ্যাডভার্টাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশাররফ হোসেনের সঙ্গে যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে মোট ১,২৫,০০,০০০ টাকা স্থানান্তর করা হয়। পরবর্তীতে ওই অর্থ উত্তোলন করা হয় বলে এজাহারে দাবি করা হয়েছে। মামলাটি তদন্ত শেষে ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে মামলাটির কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। আদালত সূত্রে জানা গেছে, উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মামলার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এদিন তোফায়েল আহমেদের আইনজীবী খায়রুদ্দিন শিকদার আদালতে আবেদন দিয়ে বলেন, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এজন্য তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। বাস্তবিক অর্থে তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারেন না, তার স্মৃতিশক্তি নেই। আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমে অংশগ্রহণ করতে শারীরিকভাবে অক্ষম। এদিকে একসময় তোফায়েলের যে বাড়িটি কোলাহলে গমগম করত, সে বাড়িটি এখন প্রায় নিষ্প্রাণ। মানুষ থাকলেও বোঝার উপায় নেই কেউ বাড়িটিতে বসবাস করছেন। গভীর রাত অবধি মানুষের আনাগোনা ছিল সেখানে। যারা আসতেন তাদের লক্ষ্য ছিল প্রিয় নেতাকে দেখা অথবা নিজের কাজটি করিয়ে নেওয়া। একসময় সকাল বিকাল বা রাতে পালা করে বাড়িটির নিচতলায় বসতেন তিনি। সেখানে একপাশে ছোট্ট স্টাডি রুম, যেখানে দেশি বিদেশি হাজারো বই, কত কি বিষয়ে লেখা বই সেসব। কখনো নিবিষ্ট মনে বই পড়তেন তিনি, কখনো বা টেলিফোনে প্রয়োজনীয় কথোপকথন সারতেন। যারা খুব ঘনিষ্ঠজন তাদের প্রায় সবাই এক কক্ষে যেতে পারতেন। পাশে বিশাল এক ড্রয়িং রুম, সেখানে দেয়াল জুড়ে বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত ঐতিহাসিক নানা ছবি, মার্বেল পাথরের তৈরি বিভিন্ন ধরনের দৃষ্টিনন্দন অ্যান্টিক শোভা পাচ্ছে। অথচ এসব দেখার আজ কেউ নেই। পরিশেষে আবারও বলতে চাই, তোফায়েল আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আজ যে ক্ষমতার জোরে অহংকার করছে, কাল সেই মৃত্যুর বিছানায় অসহায় হয়ে শুয়ে থাকবে। অহংকারের মাধ্যমে মানুষের পতনের শুরু, আর মৃত্যু হলো সব ক্ষমতার শেষ সত্য। ক্ষমতার বড়াই বেশি দিন থাকে না, একদিন সবাইকে মাটির নিচে শান্ত হতে হয়। আজ যে মানুষকে তুচ্ছ ভাবছে, কাল হয়তো সেই মানুষটি তার জানাজায় দাঁড়াবে। দুনিয়ার ক্ষমতা ক্ষণিকের, কবরের নীরবতা দীর্ঘদিনের। যে মানুষ আজ নিজেকে রাজা ভাবে, মৃত্যু তাকে বুঝিয়ে দেয় সবাই সমান। একটি কবিতা বলে ভিডিওটি শেষ করব। কেউ বলে গণিতারে, কেউ বলে খুনি যে, কেউ বলে বহু পাপ করেছেন উনি যে। একদিন ছিল তার লাল নীল বাহিনী, মিছে কথা দিয়ে খুব সাজাতেন কাহিনী। তেল নুন চাল ডাল করতেন চুরি যে, অলিকের ছলনায় না ছিল জুরি যে। খুন খুন নেশা তার ছিল খুব খুব যে, আস্তার সূর্যটা দিতে চায় ডুব যে। সুপ্রিয় দর্শক, তোফায়েলরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। তাকে দেখে অন্য রাজনীতিবিদদের উচিত শিক্ষা গ্রহণ করা, না হলে তাদের অবস্থাও একদিন এমনই হবে। আমার কথাটির সাথে আপনিও একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।